নমস্কার, আমি তন্ময় দে। প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি স্টোরি বুক রিভিউ মি SBR। আজকে কোনো একটা নির্দিষ্ট গল্প নিয়ে আলোচনা করবার আগে যে কথাটি না বললেই নয়, গত কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগাঁও অঞ্চলে যে মর্মান্তিক ঘটনা ঘটে, যে সন্ত্রাসবাদী হামলা ঘটে, তার বিরুদ্ধে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই ধিক্কার, নিন্দা। যে সাধারণ মানুষজন নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সমবেদনা। সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি এই জাতীয় ঘটনা, এই জাতীয় মর্মান্তিক ঘটনা যাতে শুধু ভারতবর্ষ কেন, পৃথিবীর কোথাও কোনোদিন না ঘটে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ধরুন, আপনি মনে প্রাণে কোনো একটা জিনিস চাইছেন, কিন্তু সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে বা সমাজের যে বিধিনিষেধের গণ্ডি, সেই গণ্ডি পেরিয়ে আপনি মনের ভাব প্রকাশ করতে পারছেন না। অর্থাৎ আপনি মুখ ফুটে বলতে পারছেন না ওই জিনিসটা আমার চাই। তো এই অবস্থায় আপনাকে কি বলা যায়? আত্মপ্রতারণা। ঠিক এই কনসেপ্টের ওপরেই আজকে আমাদের গল্পটি লিখেছেন লেখক অমিতাভ সরস্বতী। গল্পের নাম আত্মপ্রতারক। গল্পটি প্রকাশিত হয় দেশ পত্রিকার 2রা এপ্রিল 2025 তারিখের সংখ্যা। চলুন শুরু করা যাক। কোনো এক জনৈক সরকারি অফিসের বড়বাবু, ঘোষদা নামে পরিচিত, তিনি একটি ডায়েরি উপহার পান এবং মনে করেন তার জীবনের কিছু কথা ওই ডায়েরিতে লিখে রাখেন। তো তার মতো করেই তার জীবনের কথা বলবার চেষ্টা করছি, হয়তো তার ভাষাতে নয়, নিজের ভাষাতেই। ব্যাপারটা এইরকম: একটি ছেলে ছোটোবেলায় অনাথ অবস্থায় বাবা মাকে হারিয়ে মামার বাড়িতে চলে আসেন। মামার বাড়িতে আদর, যত্ন, ভালোবাসা ইত্যাদি পাওয়ার পরিবর্তে ছেলেটির ভাগ্যে জোটে লাঞ্ছনা, অপমান। এই লাঞ্ছনা, অপমান ছেলেটির জীবনে প্রতিনিয়ত এক সঙ্গী হয়ে ওঠে। ছেলেটির বাবার মৃত্যুকালীন মৃত্যুসজ্জায় ছেলেটির বাবা ছেলেটিকে দুটো উপদেশ দেয়। প্রথম উপদেশ, যে কোনো অবস্থায় তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। দ্বিতীয় উপদেশ, সারা জীবন সৎ, চরিত্রবান, আদর্শবান হয়ে থাকতে হবে। তো ছেলেটি যে বয়সে তার বাবাকে হারায়, সেই বয়সে বাবার দেওয়া দ্বিতীয় উপদেশটা যে মর্মার্থ, সেটা বোঝা সম্ভব হয়। যাই হোক, ছেলেটি বাবার কথা মতো, বাবার উপদেশ বা আদেশ যাই বলে, সেটা মেনে নিয়ে পড়াশোনা চালিয়ে যান। ছেলেটির মাথা মোটামুটি পরিষ্কার হওয়ার জন্য মামা বাড়িতে আসা সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে ছেলেটা মোটামুটি ভালো রেজাল্ট করতে থাকে এবং বড় হয়ে একটা কাঙ্ক্ষিত সরকারি চাকরি সে পেয়ে যায়, জীবনে প্রতিষ্ঠিত হয়। বাদশাদের বাবার দেওয়া দ্বিতীয় উপদেশটা পালন করার সময়, তো দ্বিতীয় উপদেশটা যখনই পালন করতে গিয়ে ছেলেটি কেমন প্রবলেম ফেস করে। ছেলেটি কৈশোর, যৌবন বা বয়ঃসন্ধির সময় প্রায়শই বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে এবং সেটা হওয়াই বোধহয় স্বাভাবিক। কিন্তু বাবার উপদেশ পাছে অমান্য হয়, সেই ভয়ে ছেলেটি বরাবর নিজেকে গুটিয়ে রাখে। তা চাকরি পাওয়ার পর ছেলেটি অফিসে পলিটিক্স করতে শুরু করে এবং নিজের একটা পাকাপাকি ভালো জায়গা তৈরি করে নেয়। সেই জায়গার সুবাদে অফিসে সদ্য জয়েন করা একটি সুন্দরী মহিলা, যার নাম মিলি, তাকে ট্রান্সফার সংক্রান্ত কাজে হেল্প করে এবং মেয়েটি ট্রান্সফার হয়ে যায়। মেয়েটি একটি ব্যাংকের কর্মীকে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর ব্যাংক কর্মী মারা গেলে মেয়েটি বিধবা হয়ে যায়। এই সময় ছেলেটি, অর্থাৎ গল্পের যে প্রধান চরিত্র বা প্রধান ক্যারেক্টার, মেয়েটিকে বলার সুযোগ পায় যে তাকে তার ভালো লাগে, কিন্তু পাছে বাবার আদেশ বা উপদেশ অমান্য হয়, সেই বয়সে প্রস্তাব দেওয়া থেকে পিছিয়ে আসে। এইভাবে চলতে থাকে। ছেলেটির বয়স বাড়ে,
ছেলেটি আস্তে আস্তে অফিসের বড় পদে উত্তীর্ণ হয়। এই সময় অফিসেরই এক সহকর্মী তার মারা যায়। তার মৃত সহকর্মীর শুদ্ধ বিধবা অনন্য সুন্দরী স্ত্রী শতরূপা দেবীর সাথে এর আলাপ হয়, মানে এই ভদ্রলোকের আলাপ হয়, মানে ছেলেটি এখন অফিসে ঘোষদা নামে পরিচিত হয়েছে। এই ঘোষবাবু বা ঘোষদার সাথে আলাপ হয় শতরূপা দেবীর। শতরূপা দেবীকে দেখার পর থেকেই এই ঘোষদা তীব্রভাবে তার প্রতি একটা আকর্ষণ অনুভব করে। মুখ ফুটে কিছু বলতে পারে না, অফিসে পদমর্যাদা হারাবার ভয়। তো শতরূপা দেবীকে পেনশন সংক্রান্ত কাজে সাহায্য করেন এবং শতরূপা দেবীর পেনশন পাওয়া শুরু হয়ে গেলে শতরূপা দেবী কৃতজ্ঞতা স্বরূপ এই ঘোষদাকে নিজের বাড়িতে ডিনারে নিমন্ত্রণ করেন। তো নিমন্ত্রণ রক্ষার্থে যখন ঘোষদা তার বাড়িতে যায়, সেই শতরূপা দেবীর আচার আচরণ বেশভূষা দেখে স্তম্ভিত হয়ে যায়। তার প্রতি যে আকর্ষণ তৈরি হয়েছিল সেটা সীমাহীন হয়ে যায়, নিজেকে আটকে রাখতে পারে না এবং জীবনের অনেক কথা এই শতরূপা দেবীর সাথে সে শেয়ার করে ফেলে। কিঞ্চিত মদ্যপ অবস্থায় শতরূপা দেবী তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এবং ঘোষদাকে বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু ঘোষদা বাবার আদর্শ, মানে বাবার উপদেশ দেওয়া যে আদর্শবান হতে হবে, সৎ চরিত্রবান থাকতে হবে সারা জীবন, সেই কথা মাথায় রেখে সেখান থেকে চলে আসে এবং বিবাহের প্রস্তাব সর্বান্তকরণে প্রত্যাখ্যান করে। তো এই হচ্ছে মোটামুটি গল্পের পুরো অংশটা। গল্পের শেষ অংশে গিয়ে যেটা আমরা দেখতে পাই, ঘোষদা বাড়ি এসে অনুভব করে জীবনের যে চাওয়া পাওয়ার খাতা, সেই চাওয়া পাওয়ার খাতার চাওয়ার দিকটাতে অসংখ্য এন্ট্রি রয়েছে, কিন্তু পাওয়ার দিকের যে খাতা বা পাওয়ার দিকের যে পাতা, সেখানে শুধু শূন্যতা ছাড়া কিছু নেই। সে বরাবর বাবার আদেশ পালন করবার উদ্দেশ্যে নিজেকে বঞ্চিত করেছে, ওই ভাবের ঘরে চুরি করে গেছে। মোদ্দা কথা হচ্ছে, তো এই হচ্ছে মোটামুটি গল্পটা পড়ে আমার যেটা মনে হয়েছে, লেখক প্রত্যেকের জীবনে একটা সুন্দর মনস্তাত্ত্বিক দিক, মানুষের জীবনের মানে প্রত্যেকটা মানুষের জীবনেই যে একটা সুন্দর মনস্তাত্ত্বিক দিক খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মনস্তাত্ত্বিক দিকটা হচ্ছে এই, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু চাই, বা অনেক ক্ষেত্রে সেই চাওয়াটা হয়তো অন্যায্য হয়, আবার ন্যায্যও থাকে। তো ন্যায্য যে আমাদের চাহিদা, সেইটা আমরা ওই সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে সমাজের বিধি নিষেধের গণ্ডি পেরিয়ে পেতে পারি না, পাওয়া থেকে নিজেদের বঞ্চিত করি। আদতে সমাজের এতে কোনো ক্ষতি হয় না, ক্ষতি যা হওয়ার আমাদেরই হয়। তো লেখকের যে চিন্তাভাবনা, আমি ব্যক্তিগতভাবে তার সাথে একদম সহমত। আপনি যদি এই লেখকের চিন্তাভাবনার সাথে সহমত হন, আমার গল্পটি মানে গল্প বলার শুনে যদি আপনার মনে হয় যে না আমি এর সাথে সহমত নই, বা আমি এর সাথে সহমত, আশা করি আপনি আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টসে লিখে জানাবেন। তার জন্য আমি অন্তত অধীর অপেক্ষায় থাকব। আর গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার ওই গল্পপ্রেমী বন্ধুরা গল্পটির সারমর্ম সম্পর্কে অবহিত হতে পারে। আর এরকম আরও অনেক ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদির সারমর্ম এবং আমার তরফ থেকে অনেস্ট রিভিউ পেতে আমার চ্যানেলটা বেঙ্গলি স্টোরি বুক রিভিউ BSBRকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওটা সবার আগে আপনি শুনতে পারেন। নমস্কার।